আসসালামু আলাইকুম প্রিয় লেখক সবাইকে স্বাগতম। শুরু করতেছি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো কানেক্টর। তো এই কানেক্টর খুবই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুব একটি প্যারার নাম বা খুব কঠিন একটা জিনিস। আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এই কানেক্টরটা শেষ করব এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এবং কানেক্টর করতে হলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে তা দেখো, তা হলো রিলেটিভ কিছু প্রোনাউন আছে, আমাদের রিলেটিভ প্রোনাউনগুলো জানতে হবে। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কানেক্টিভগুলো শুরু করতেছি। দেখো আমাদের আজকের ক্লাসটা যে কিছু টেকনিক আছে, রুলস আছে, টেকনিক আছে এবং সাথে কিছু एग्जांपल আছে, তিনটা কম্বাইন করে দেওয়া আছে। সবগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা সহজে কানেক্টর বুঝতে পারবো। দেখো প্রথমে কি লেখা আছে দেখো, রিলেটিভ কোশ্চেন ওয়ার্ড। রিলেটিভ কোশ্চেন ওয়ার্ডগুলো কোনগুলো হয় আমরা যদি দেখি, আপনারা এখানে দেখো হু আছে, হু, হুইচ, হোয়েন, হোয়ার। এখানে তিনটা রিলেটিভ ওয়ার্ড আছে। তিনটা রিলেটিভের ব্যবহার আমরা চারটা রিলেটিভ ওয়ার্ড আছে। চারটা রিলেটিভ ওয়ার্ড আমরা দিয়ে শুরু করতেছি। প্রথমত আছে কি আছে, হু আছে, হুইচ আছে, হোয়েন আছে এবং কি আছে, হোয়ার আছে। এই কোনটা কোথায় ব্যবহার করব, এই কোনটা কোথায় ব্যবহার করব তার জন্য দেখো আমাদের টেকনিকগুলো। প্রথম যে টেকনিকটা মাথায় রাখবা, যে যেখানে গ্যাপটা থাকবে এই গ্যাপের পরে যদি কোনো ভার্ব থাকে, যে গ্যাপ আছে এই গ্যাপের পরে যদি ভার্ব থাকে, আমরা দেখি যে গ্যাপটা আছে গ্যাপের পরে যদি ভার্ব থাকে এবং যে ভার্বের পূর্বে কোনো ব্যক্তিবাচক নাউন থাকলে আমরা এখানে হু ব্যবহার করব। ঠিক আছে, মানে এখানে গ্যাপটা আছে, গ্যাপের পরে ভার্ব থাকলে আমরা ব্যক্তি, আর যদি গ্যাপের আগে কোনো ব্যক্তিবাচক নাউন থাকলে আমরা হু ব্যবহার করব। এবং এটার एग्जांपलটা হলো, আমরা দেখো একটা एग्जांपल দিচ্ছি এখানে ব্যক্তিবাচকের। যেমন এখানে গ্যাপটা ছিল, এই গ্যাপের পরে আছে কে, কিয়া, কেম হলো একটা ভার্ব। কেম যেটা একটা ভার্ব, এখানে আমরা এখানে গ্যাপটা আর গ্যাপের আগে ম্যান আছে, ম্যান যেহেতু ব্যক্তি আছে সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করলাম, হু ব্যবহার করলাম। মানে দা ম্যান, এখানে গ্যাপ আছে আর গ্যাপের পরে ভার্ব আছে, সেই ক্ষেত্রে আমরা হু ব্যবহার করলাম। এভাবে যদি আবার গ্যাপের পরে ভার্ব থাকে এবং দেখো এখানে গ্যাপের পরে কি আছে, ভার্ব আছে এবং ভার্বের এবং গ্যাপের আগে যদি কোনো বস্তু থাকে সেই ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। যেমনটা আমরা एग्जांपलটা দেখতেছি, দেখো হুইচ একটা, যেমন দা পেন হুইচ আই লস্ট। এখানে সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট নাও যদি দেওয়া থাকতো তাহলে কি বসতো, হুইচ বসতো। মানে এখানে গ্যাপের পরে যদি কোনো ভার্ব থাকে এবং গ্যাপের আগে কোনো বস্তু থাকে সেক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। তারপরে দেখো হোয়েনের ব্যবহারটা হলো, যদি আমরা যে গ্যাপটা আছে গ্যাপের পরে কোনো সাবজেক্ট থাকে এবং গ্যাপের আগে কোনো সময়বাচক কোনো নাউন থাকে বা সময়বাচক নাউন অথবা অ্যাডভার্ব, যে কোনো সময়বাচক কোনো নির্দিষ্ট কোনো ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব। ঠিক আছে, গ্যাপের পরে সাবজেক্ট এবং গ্যাপের আগে কি ব্যবহার করতে হবে, গ্যাপের আগে থাকবে কোনো সময়বাচক। এর एग्जांपलটা হলো দেখো দা ডে, এখানে দা ডে লেখা আছে, এটা অবশ্যই সময় এবং গ্যাপ আছে, তার মধ্যে সাবজেক্ট আছে। যেহেতু সময়বাচক আছে আমরা এখানে হোয়েন ব্যবহার করব। এবং সর্বশেষ যদি এখানে হোয়ার থাকে, হোয়ার কোথায় ব্যবহার করব, যদি গ্যাপের পরে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের আগে যদি স্থানবাচক কোনো নাউন থাকে বা অ্যাডভার্ব থাকে তাহলে আমরা এখানে হোয়ার ব্যবহার করব। হোয়ারের মানে যে एग्जांपलটা হলো দেখো, হোয়ারের স্থানবাচক স্কুল আই স্টাডি। এই গ্যাপের পরে সাবজেক্ট আছে এবং গ্যাপের আগে স্কুল একটা স্থান আছে, সেই ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করলাম। তো আমরা এখন শিখলাম যে কিভাবে রিলেটিভ প্রোনাউনগুলো দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউনগুলো কিভাবে কানেক্টর ব্যবহার করা যায়। তো প্রথম নিয়মটা ছিল যে গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে গ্যাপের আগে যদি ব্যক্তিবাচক নাউন তাহলে হু বসবে। গ্যাপের পরে যদি কোনো ভার্ব থাকে এবং গ্যাপের আগে যদি কোনো বস্তুবাচক তাহলে হুইচ বসবে এবং সময়বাচক থাকলে হোয়েন বসবে, স্থানবাচক থাকলে হোয়ার বসবে। এটা ছিল রিলেটিভ প্রোনাউনের যে নিয়মটা। তারপরে আমরা যেটা শিখবো দেখো, তারপর যে নিয়মটা তারপর শিখার আগে তোমাদের একটু প্র্যাকটিস করে নিই। দেখো আমরা যা শিখলাম তার একটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিস টেস্টে। তো দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয়, এখানে দিস ইজ দ্য বয় একটা ব্যক্তি আর গ্যাপের পর প্লেস একটা ভার্ব। অনেকে ভার্ব চিনি না, ভার্বগুলো চিনে রাখবা।
আমরা অক্সিলারি ভার্ব আছে এবং ভার্বের কিছু বৈশিষ্ট্য আছে, ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, ভার্বের সাথে ডি বাই ডি যুক্ত হয়, এগুলো হচ্ছে ভার্বের বৈশিষ্ট্য, ঠিক আছে? বা মডার্ন ভার্ব থাকতে পারে। এখানে হু বসলো মানে একটা বল। দ্বিতীয় যে দ্য টিচার টিচেস, এখানে এস বাই এস আছে, এটা একটা ভার্ব, সেক্ষেত্রে আমরা এখানে কি বলবো? টিচার একটা ব্যক্তি হু ব্যবহার করলাম। দ্বিতীয়টা দেখো দা কার, এখানে গ্যাপ আছে, রাজ অবশ্যই ভার্বের সাথে এস বাই এস আছে, এটা একটা ভার্ব, সেক্ষেত্রে আমরা কি বলবো? হুইচ ব্যবহার করলাম। আর রিমেম্বার দ্য ডে, ডেটা কি সময়বাচক অ্যাডভার্ব, সময় যেহেতু আছে আমরা হয় ব্যবহার করলাম। এখানে আছে দিস ইজ দ্য প্লেস, এখানে হয় ব্যবহার করলাম। এটা ছিল আমাদের রিলেটিভ প্রনাউনগুলো যেগুলো আছে এগুলো নিয়ে। তারপর আমরা যেটা শিখবো দেখো, তা হলো ক্রম বজায় রাখতে, ক্রম বলতে একটার পর একটা বজায় রাখার জন্য ক্রম বজায় রাখতে বা সংখ্যাবাচক শব্দের ব্যবহার কোনগুলা? এটা হলো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অথবা ফাইনালি বা লাস্টলি, এটা ব্যবহার করব। এটা দুইটা মেথড আছে, আমরা দুইটা মেথড শিখবো দেখো। একটা মেথড হলো যে ক্রম বজায় রাখতে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায়, সংখ্যা ক্রমবাচক। আমি পুরো একটা एग्जांपल দিলাম, মনে করো টেন্সের एग्जांपल দিলাম যে there are three kinds of tense, তিন প্রকার টেন্স আছে। তো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটা ক্রমবাচক, মানে ক্রমবাচকের ক্ষেত্রে সংখ্যাটা উল্লেখ করব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা একটা। আর আরেকটা হচ্ছে বাক্যে চমৎকার বৈচিত্র্যময় প্রব বা ফ্লো বোঝানোর জন্য ফার্স্টলি বা এট ফার্স্ট, বিসাইড, এগেইন, ইন এডিশন, মোরওভার, এই কানেক্টরগুলো খুবই কমন। এখন দেখো কোনটা কোথায় ব্যবহার করব? যখন আমরা কোনো কিছু বর্ণনা দিতে গিয়ে একটা সংখ্যা বা মানে ক্রমবাচক বর্ণনা করব, ধরো আমরা পার্টিসিপেন্ট করলাম, সেন্টেন্স করলাম, টেন্স করলাম, বা কোনো কিছু বর্ণনা দিতে যাই আমরা এখানে সংখ্যা উল্লেখ করলাম, এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অথবা ফাইনালি। আর যখন আমরা বৈচিত্র্যময় প্রবাহ, মনে করো আমি কোনো কিছু একটা করলাম, এরপরে আবার এটার উপরে আমি আরেকটা জিনিস করলাম, মানে এডিশনালি অতিরিক্ত কোনো কিছু করলাম, সেই ক্ষেত্রে আমরা খুবই কমন ডিসাইড, ইন এডিশন, মোরওভার, তিনটে স্পেশালি বেশি কমন কানেক্টর। কিভাবে? মনে করো এই ইন দিস ইয়ার, এই বছর আমি কি করলাম? আই গট জিপিএ 5 ইন এসএসসি এক্সাম, আমি জিপিএ 5 পাইলাম। জিপিএ 5 পাইলাম, এটা পাওয়ার পরে আরেকটা জিনিস আমার লাইফে অ্যাচিভমেন্ট হলো যে আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলাম, ঠিক আছে? সো আমি এগুলো যখন বর্ণনা করতে গেলাম যে আই হ্যাভ গট জিপিএ 5, আই হ্যাভ গট জিপিএ 5 ইন মাই এক্সাম, এবার বললাম যে আরেকটু তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে আমরা কি বল ইন এডিশন ব্যবহার করতে পারি, মোরওভার, অতি কিন্তু বা তাছাড়া বা বিসাইড, তাছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি, ঠিক আছে? অথবা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার আবার বললাম, আবার তুমি যুক্ত করতে চাও যে আমি আইএলটিএস 7 স্কোর পাইলাম, ঠিক আছে? এখন তথ্যগুলো একটা তথ্যের পর আরেকটা তথ্য ক্রমবজায় দিতে চাইলে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করব। এটা হলো সাধারণত সংখ্যাবাচক ক্ষেত্রে এগুলো ব্যবহার করব, ঠিক আছে? তারপরে দেখো যে নিয়মটা, এটা হলো ডুয়াল যে ব্যবহারটা আছে, আমরা ডুয়াল ব্যবহারটা শিখতেছি। দুটি কাজের আমরা যারা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স থেকে একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটে সেন্টেন্স শিখি। এখানে আমরা ডুয়াল তারপর হচ্ছে বাট এবং ইনস্পাইট অফ, আমরা এই তিনটা জিনিস শিখি। আজকে আমরা ওইখান থেকে আমরা কিছু নিয়ম শিখাচ্ছি তোমাদেরকে, দেখো। তাহলে যদি বিপরীত অর্থ প্রকাশ করলে, যে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লোজ থাকে, দুই ক্লোজের মধ্যে যদি দুইটা বিপরীত সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা কি তিনটা কানেক্টর ইউজ করব। ফার্স্ট একটা হলো আমরা কি ব্যবহার করতে পারি? বাট ব্যবহার করতে পারি, দেখো বাট ব্যবহার করতে পারি, দোল ব্যবহার করতে পারি, এবং অন দা আদার হ্যান্ড, এই তিনটা ব্যবহার করতে পারি। এখন দেখো এই তিনটা ব্যবহার কিভাবে করব, কোথায় বাট ব্যবহার করব, কোথায় দোল ব্যবহার করব, আর কোথায় আমরা অন দা আদার হ্যান্ড ব্যবহার করব। দেখো প্রথম যে কাজটা, আমরা দেখো দুটি ক্লোজের মাঝে ফাঁকা থাকলে, অর্থাৎ এখানে একটা ক্লোজ আছে, দেখো এই যে এখানে আমি বাট লেখা আছে, ধরো এটা উত্তরটা লিখে দিলাম, ধরো the trees gives us oxygen, গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়, ঠিক আছে? গাছ আমাদের অক্সিজেন দেয়, বাট we cut them at random, আমরা তো নির্বিচারে তাদেরকে কেটে ফেলতেছি। তো গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা এটাকে কেটে ফেলছি। দুইটা ব্যতিক্রম না, দুইটা বিপরীত, সম্পূর্ণ বিপরীত। যদি দুইটি ক্লোজের অর্থ সম্পূর্ণ বিপরীত বোঝায় এবং সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব, ঠিক আছে? মাথায় রাখবা যে যদি দুইটি ক্লোজের অর্থ সম্পূর্ণ বিপরীত বোঝায় এবং সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে, সেটা কি বলবো? বাট। যেমন the tree gives us oxygen,
উই কাট দেম এট র্যান্ডম, তাহলে এখানে ভাগ বলছে। আর বাক্যের শুরুতে যদি ফাঁকা থাকে আর মাঝখানে কমা থাকে, দুটি অর্থ বিপরীত বোঝায়, সেই ক্ষেত্রে আমরা দ্বন্দ্ব ব্যবহার করব। কিভাবে দেখো, এখানে গ্যাপ আছে, মনে করো ট্রি গিভস আস অক্সিজেন, উই ডিসপ্লে দেম। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা এটা কি করি, ধ্বংস করি। এটা বিপরীত না। এখন গ্যাপটা কোথায় আছে? গ্যাপটা যদি শুরুতে থাকে সেক্ষেত্রে আমরা দ্বন্দ্ব ব্যবহার করব, আর যদি মাঝখানে থাকতো তাহলে কি ব্যবহার করতাম, বাদ ব্যবহার করতাম। এবং সর্বদা ফুল স্টপের পর যদি ফাঁকা থাকে, দেখো ওইটা কিন্তু একটা ছিল মাঝখানে, একটা ছিল কি শুরুতে, আর হচ্ছে একদম মনে করো একটা ফুল স্টপ আছে, ফুল স্টপের পরে এমন একটা গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা কি অন দা আদার হ্যান্ড ব্যবহার করব। তারপরে আরেকটা নিয়ম দেখো, খুবই কমন এবং চমৎকার একটি নিয়ম, তাহলে কি কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম, যেটাকে বলা হয় আনলেস এবং ইফ এর ব্যবহারটা। আনলেস এবং ইফ এর ব্যবহারটা আমরা কিভাবে শিখব, এটা দেখো, এটা মানে হলো যদি, ইফ অর্থ হলো যদি এবং আনলেস অর্থ হলো কি, যদি না। এই দুইটা অর্থ, এবং এটা কিভাবে শিখবো, আমরা টেকনিক্যালি আমরা শর্ত পূরণ করতে ইতিবাচক ফল প্রকাশ করে ক্ষেত্রে ইফ ব্যবহার করব, শর্ত পূরণ না করলে নেতিবাচক ফলাফলের ক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করব। এখন ইতিবাচক নেতিবাচক এগুলো হয়তো আমরা বুঝি না, আমরা এখন টেকনিকে যাব। টেকনিকটা কি সবাই মাথায় রাখবা, যে কোন সেন্টেন্সের মাঝখানে মনে করে কমা আছে, কি আছে, মাঝখানে কমা আছে এবং কমা সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, ঠিক আছে, মানে সেন্টেন্সের শুরুতে গ্যাপ, মাঝখানে আছে কি কমা, এবং কমার পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের উপরে মডেল ভার্ব উইল বা উড, এই ধরনের মডেল ভার্ব গুলো থাকলে সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব, ঠিক আছে। কি ব্যবহার করব, ইফ ব্যবহার করে। দেখো এই সেন্টেন্সের শুরুতে কি আছে, গ্যাপ আছে এবং মাঝখানে কমা আছে, এবং এই কমার পর যদি উইল থাকে, উইল দুইটা দেখো উইল আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, ইফ ব্যবহার করলাম। আবার দেখো এদিকটা যদি সেন্টেন্সের মাঝখানে কি থাকে, মানে শুরুতে গ্যাপ থেকে মাঝখানে কমা থাকে, এবং এই যে উইল বা উড বললাম, এগুলোর সাথে যদি নট থাকে সেক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করব। শুধু যে নট থাকবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে নট ছাড়াও কিছু নেগেটিভ ওয়ার্ড থাকবে। তোমরা হয়তো মনে করতে পারছো নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, নেগেটিভ ওয়ার্ড এগুলো যে স্কার্সলি, হার্ডলি, সিলডম, ফিউ, নট, নেভার, এগুলো না। এছাড়া কিছু নেগেটিভ আছে যেগুলো তোমার তোমরা মনে করো ফেল ইন দ্য এক্সাম, মিস দ্য ট্রেন বা ডিস্ট্রয়, ধ্বংস হয়ে যাওয়া, এর মধ্যে কিছু নেগেটিভ অর্থ আর কি, মিস করা, কোন কিছু মিস করা, পড়ে যাওয়া, পরীক্ষা ফেল করা, এই ধরনের কি নেগেটিভ অর্থ বোঝায়। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আনলেস। এটা যদি না জানো, যদি দেখো এখানে কোনো নট আছে, সেক্ষেত্রে অবশ্যই কি ব্যবহার করব, আমরা আনলেস ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে, কি বুঝতে পারলাম যে এই কন্ডিশনাল সেন্টেন্সের ইফ এবং আনলেস কোথায় ব্যবহার করা হয়, যদি শুরুতে গ্যাপ থাকে, মাঝখানে কমা এবং কমার পরে উইল বা উড থাকে, ইফ ব্যবহার করব। আর উইল এবং উডের সাথে যদি নট যুক্ত বা নেগেটিভ ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করব, ঠিক আছে। তো এখন আমরা শিখব as since, as since, because এবং as এবং so এবং therefore, এই তিনটা ব্যবহারগুলো শিখব। কিভাবে শিখব দেখো, যদি আমরা কখনো দেখি যে কোনো গ্যাপটা আছে, যে গ্যাপের পরে তোমার কারণটা থাকে, ঠিক আছে, এবং গ্যাপের আগে ফলাফল থাকে, সেক্ষেত্রে আমরা as since because ব্যবহার করব। আর পক্ষান্তরে যদি মনে করো যে প্রথম থাকে কারণ এবং ফলাফলটা থাকে পরে, আমরা as a result, so এবং therefore এটা ব্যবহার করব। তো ব্যবহারগুলো আমরা एग्जांपलेর মাধ্যমে শিখাচ্ছি। দেখো the temperature মানে তাপমাত্রাটা is rising, কি করছে, বৃদ্ধি পাচ্ছে। এখানে গ্যাপ আছে, we cut tree, আমরা কি করি, গাছ কাটি। কিসের কারণে, কারণটা হচ্ছে কি, আমরা গাছ কাটার কারণে কিন্তু আমাদের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, একটা কারণ। দ্বিতীয়টা দেখো people suffer, লোকেরা কি ভুগে, কিসের ভুগে, the price of increase, কিসের জন্য ভুগে, এই যে দাম বৃদ্ধি পাওয়ার কারণে। তো আমরা দেখতে পারলাম যে গ্যাপটা আছে, এই গ্যাপের পরে যদি তোমার কারণ থাকে আর গ্যাপের আগে যদি থাকে ফলাফল, সেক্ষেত্রে আমরা as since because ব্যবহার করব। আর যদি ফলাফলটা থাকে গ্যাপের পরে আর কারণটা থাকে গ্যাপের আগে, সেক্ষেত্রে আমরা as a result, therefore, so এগুলা ব্যবহার করব। যেমন we cut tree, আমরা কি করি, গাছ কাটি, as a result the temperature is rising, তাপমাত্রা কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে। অথবা it rain heavily, ঠিক আছে, অনেক মনে করো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, heavily, দেয়ার জায়গায় the road flooded, কি রোড কি বন্যার মতো হয়ে যায়, ঠিক আছে। আমরা কি বুঝতে পারলাম, যদি গ্যাপের পরে থাকে কোনো
গ্যাপের পরে কারণ থাকলে আর আগে যদি ফলাফল থাকে সেক্ষেত্রে হবে এস ইজ বিকজ, আর যদি গ্যাপের আগে যদি থাকে তোমার কারণ, পরে যদি থাকে ফলাফল, সেক্ষেত্রে সো অ্যাজ এ রেজাল্ট এবং দেয়ারফর বসবে। এবং আমি আরেকটা টেকনিক শিখে রাখলাম তোমাদেরকে, মাথায় রেখো যে সো এর একটা ব্যবহার আছে। যদি উই শুড, এটা তো লিখে রাখবো তোমরা বা মাথায় রাখবো, উই শুড, বা এটা আমি লিখে দেই, দেখো উই শুড, ইট ইজ হাই টাইম, ইজ অথবা আর কল, অর্থাৎ উচিত অর্থ আর কি। বিশেষ করে কানেক্টর এসএসসি লেভেলের যে কানেক্টর গুলো আছে পাঁচটা না, ইনার মানে কানেক্টরটার মধ্যে বেশি লোক সো বসে। আবার এখানে টেকনিক্যালি কি রাখবা, উই শুড বা ইট ইজ হাই টাইম বা ইট ইজ কল বা আর কল, এগুলো থাকলে আমরা সো ব্যবহার করব। সো একটা আলাদা একটা টেকনিক শিখে রাখবো, ঠিক আছে। তারপরে দেখো আমরা এই যে দেখো সো এর ব্যাপারটা এখানে আছে। আরেকটা জিনিস আমরা শিখে রাখি যে সত্য, ঘটনা সত্য হলে কিংবা বাক্যের শুরুতে বসতে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি বসে, এটা একটা খুব কমন নিয়ম যে ইনফ্যাক্ট, টাইম এন্ড টাইড ওয়ার্ড ফর নাম। টাইম এন্ড টাইড ওয়ার্ড ফর, আমরা জানি সত্য তিন প্রকার, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ বা হিস্টোরিক্যাল ট্রুথ, আরেকটা আছে সায়েন্টিফিক ট্রুথ আছে। এদের কোনো সত্যতা স্বীকার করার ক্ষেত্রে বা সত্য থাকলে আমরা শুরুতে গ্যাপ থাকলে আমরা ইনফ্যাক্ট লিখতে পারি, ঠিক আছে। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ব্যবহার করতে হবে। যেমন হি সিমস ইজ, তাকে কি ধনী মনে হয়, অ্যাকচুয়ালি হি ইজ ইন ডেথ। অথবা প্রথমটা যেটা দেওয়া আছে ইনফ্যাক্ট টাইম স্টেড ওয়াইট ফর নাইট, এটা একটা সত্য ঘটনা বইয়া, সেক্ষেত্রে আমি কিভাবে করলাম ইনফ্যাক্ট। এবং এর আগে যে কথা বলছিলাম সো এবং দেয়ারফর ব্যবহারটা দেখো, সোটা উই শুড, এই উই শুড কথাটা থাকলে উই শুড, ইট ইজ হাই টাইম, তারপরে সে ইজ কল, আর কল, এর মধ্যে উচিতার্থে কোনো ব্যবহার হলে আমরা এখানে সো লিখবো। আর এসএসসি লেভেল দেখবা বেশিরভাগ প্রায় 80% ই নাম্বার কানেক্টরটা সো বেশি করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে উচিতার্থে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা আছে পরবর্তী বিষয়ে উদাহরণ দেওয়ার জন্য ফর ইনস্টেন্ট বা ফর এক্সাম্পল আমরা ব্যবহার করি। এটা কিভাবে দেখো যে মাই মেনি ফুডস আর হেলদি, অনেকগুলো স্বাস্থ্যবান কি আছে খাবার আছে, এর মধ্যে আছে ফর এক্সাম্পল আপেলস এন্ড অরেঞ্জ আর রিচ ভিটামিনস আছে, তাহলে হিজ, ঠিক আছে। অথবা আমরা যদি বললাম যে যে আমরা যদি বললাম টেন্স তিন প্রকার, there are 5 kinds of tense, sorry 3 kinds of tense, তো এগুলা আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এগুলো বললাম। ফর এক্সাম্পল বললাম, কোনো কিছু করার ক্ষেত্রে আমরা যে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা ফর ইনস্ট্যান্স বলবো, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল। তোমার যদি বলি যে আমি কিছু ফল পছন্দ, আই লাইক সাম ফ্রুটস, আমি কিছু ফ্রুট পছন্দ করি, ম্যাঙ্গো, বানানা, জ্যাকফ্রুট এটসেট্রা এটসেট্রা। বা এটা টেকনিকটা হলো যে কোনো নাউনের, যে ধরো কোনো নাউন আছে মানে সমজাতীয় কোনো নাউনের মাঝখানে কমা দেওয়া থাকলে, ওই কমা থাকলে গ্যাপের মধ্যে আমরা কি এই ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স ব্যবহার করব, ঠিক আছে। তারপরে দেখো স্পিক, এটা আছে অ্যাজ গিভেন ব্যবহার অ্যাজ ডু, হচ্ছে তোমার আনরিয়াল কন্ডিশন আর কি, অবাস্তব কোনো কল্পনার ক্ষেত্রে আমরা অ্যাজ ইট বা অ্যাজ ডু ব্যবহার করব। এটা ব্যবহার করার মধ্যে যখন গ্যাপটা থাকবে দেখো গ্যাপের মধ্যে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, যে কোনো নাম্বার যে কোনো পারসন হোক, সেই ক্ষেত্রে বি ভার্বটা বসবে কি ওয়্যার, ঠিক আছে। অবাস্তব কল্পনা যেটা সম্ভব না, আনরিয়াল কন্ডিশন বলা হয়। যেমন হি স্পিক্স, এনো গ্যাপ আছে, তাহলে আমরা কি লিখব হি ওয়্যার লিডার, সে যেন কি হয়েছে লিডার হয়ে গেছে। তো এখানে হি আছে, হি হলো সাবজেক্টটা, হি থার্ড পারসন, হি এর সাথে ওয়্যার বসার কথা না, ওয়াজ বসার কথা, ঠিক আছে। যখন মনে রাখবা থার্ড পারসন ফার্স্ট পারসন সবার সাথে ওয়্যার বসলো, তখন সেই ক্ষেত্রে এটা আনরিয়াল কন্ডিশন হয়ে যাবে। কি কন্ডিশন হয়? আনরিয়াল কন্ডিশন, ঠিক আছে। আনরিয়াল কন্ডিশনে অ্যাজ ইট বা অ্যাজ ডু বসে, ঠিক আছে। এবং দেখো এখানে কিছু সর্বশেষ কিছু কোরিলেটিভ কনজাংশন আছে, এগুলো দেখলে একটা থাকলে তোমরা সহজে আরেকটা লিখে নিতে পারবে, ঠিক আছে। কিভাবে একটা থাকলে আরেকটা লিখবা দেখো, যেমন বোথ, বোথ থাকলে অবশ্যই প্রথম বোথ থাকলে পরবর্তীটা কি দেখবা এন্ড লিখবা। অথবা
এখানে নট অনলি বাট অলসো লেখা যায়। আমরা দেখো এই যে প্রথমটা বোথ আছে, এন্ড আছে আইদার অর, আইদার সাথে অর হয় না, আইদার সাথে নট হয়, নট অনলি বাট অলসো হয়। এখন টেকনিকগুলো মাথায় রাখবা। এখানে যে টেকনিকগুলো যেমন বোথ আর এন্ড এর ব্যবহারটা যদি একটা করে শব্দের দুই পাশে গ্যাপ আছে, মনে করো যদি নট অনলি দেওয়া থাকে তাহলে অটোমেটিক বাট অলসো পরবর্তী গ্যাপে লিখবা, অথবা আইদার দেওয়া থাকলে পরবর্তী অবশ্যই কি লিখবা, না আইদার লিখবা, ঠিক আছে। কিন্তু এখানে যদি সরাসরি না থাকে, একটা শব্দ, একটা সিম্পল একটা শব্দ আছে, শব্দ দুই পাশে কি আছে, গ্যাপ আছে, দুই পাশে গ্যাপ থাকলে না কি লিখবা, নট অনলি বাট অলসো লিখবা, বা আইদার সরি not only but also বা both and লিখবো, either or neither or এই দুটোগুলো লিখবো। এক্সাম্পলটা দেখো লেখা আছে he is, এখানে মনে করো স্কলার লেখা আছে, দুই পাশে গ্যাপ থাকলে not only সরি both and, ঠিক আছে। আবার যদি এখানে both দেওয়া থাকে তো অবশ্যই এখানে and লিখবা, বা এখানে and দেওয়া থাকলে অবশ্যই কি লিখবা, both লিখবা। আর যদি নাই থাকে, দুই পাশে গ্যাপ থাকলে not only but also বা both অথবা and লিখবা। দ্বিতীয় দেখো he can either stay here or leave this place, কিছু অর্থ দেখো কিছু কিছু দিতে হয়, বা he is neither lazy nor irresponsible, অথবা দেখো he is not only kind but also কি helpful। এই কোরিলেটিভ কনজাংশন গুলো আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এগুলো আমরা মুখস্থ করে নেব। দেখো এবং আরো কিছু আছে যেটা হলো নোসোনার। যদি সেন্টেন্সে মাঝখানে দেন থাকে, শুরুতে আমরা নোসোনার লিখবো। আবার যদি পয়েন্ট থাকে মাঝখানে হয়, তাহলে শুধু স্কাসলি বা হার্ডলি যে কোনো একটা লিখবো। অথবা শুরুতে যদি হার্ডলি থাকে, মনে করি এখানে হার্ডলি আছে, তাহলে আমরা মাঝখানে হয় লিখবো, অথবা হার্ডলি তাহলে হয় লিখবো, অথবা শুরুতে যদি নোসোনার থাকে মাঝখানে দেন লিখবো, ঠিক আছে। যেমন নোসোনার হেডের পর অবশ্যই সাবজেক্টের পাস্ট পার্ট, সাবজেক্ট যে টেন্সটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, সরি পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, এবং পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এগুলো আমরা চেঞ্জিং সেন্টেন্সে পড়ছি, তারপর আমরা শিখে নিলাম। দেখো এখানে যদি দেন থাকে, তো একটা দিয়ে আমরা আরেকটা শিখলাম, মাঝখানে মনে করো দেন আছে, অবশ্যই এখানে কি হবে, নোসোনার হেড, অথবা এখানে নোসোনার হেড আছে, আমরা এখানে কি লিখবো, দেন লিখবো। সেম ভাবে এখানে স্কাসলি আছে, যদি এখানে স্কাসলি থাকে ওইখানে আমরা হয় লিখবো, এখানে হয় থাকলে স্কাসলি বা হার্ডলি যে কোনো একটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। তারপর দেখো আর কি লেখা যায়, এই যে एग्जांपल গুলো দেখো, ওই যে আমরা কিছুক্ষণ আগে যে एग्जांपल গুলো দিছিলাম, যে একটা গ্যাপ আছে, সরি একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের দুই পাশে গ্যাপ, তুমি কি লিখবা, both and লিখতে পারো, not only but also যে কোনো একটা লিখতে পারো। তারপর এসে দ্বিতীয়টা দেখো, এখানে হেড আছে, অবশ্যই হেড কার সাথে, নোসোনার সাথে হেড বসে, তাহলে আমরা প্রথমে নোসোনার লিখবো, তারপরে হেড লিখবো, নোসোনার হেড লিখবো, এবং মাঝখানে কি লিখবো, দেন লিখবো। তারপর দেখো এখানে she will, এখানে আমরা either, এখানে আমরা কি or, আর they, এখানে neither এবং not, দুটো গ্যাপ আছে, কিছু অর্থ বুঝে আমরা করব। তো এই যে both cricketer, not only cricketer but also কি brilliant student, ঠিক আছে। তো আমরা এতক্ষণ শিখলাম যে আমরা শিখলাম যে কানেক্টর কিভাবে, কানেক্টরগুলা খুব সহজে টেকনিক দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। আরো তোমরা যে এই যে কানেক্টর আজকে ক্লাসে যে কানেক্টরগুলো পড়ালাম, এই কানেক্টরগুলো যে তোমরা এই নিয়মগুলো শিখে এবং প্র্যাকটিস, আশা করি যদি প্র্যাকটিস করো তোমরা কানেক্টরে ভালো একটা নাম্বার পাইতে পাবা। আশা করি সবাই প্র্যাকটিস করবা কানেক্টরগুলো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, এবং আমার ইউটিউব যে রিয়াজুল একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।